আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। বয়স হওয়ার সাথে সাথে আমাদের চোখের সামনে ঝাপসা দেখা কিংবা হঠাৎ করে দেখা যাচ্ছে যে চোখে আগের মতো আর দেখতে পাচ্ছি না স্পষ্ট, বিষয়গুলোকে আমরা অনেক ক্ষেত্রে খুব সাধারণ জটিলতায় ভেবে এড়িয়ে যাই এবং ধরে নেই হয়তোবা এটি বয়সজনিত কোনো কারণ। তবে এটি হতে পারে আপনার চোখের কোনো বড় জটিলতার বহিঃপ্রকাশ। দর্শক, আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ ব্যক্তি 40 ঊর্ধ্ব কিংবা 50 ঊর্ধ্ব দেখা যায় চোখের ছানি জনিত জটিলতায় ভুগছে। তবে এই চোখের ছানিটি আসলে কি কারণে একজন ব্যক্তির হয়ে থাকে এবং যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা না করেন তবে এটি থেকে আপনার অন্ধত্বের কারণ হতে পারে কিনা, আজ আমরা কথা বলবো চোখের ছানি নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্ত হবেন। কিন্তু আপনাদের সাথে একটু জানাতে চাই যে চোখের ছানি আমরা কখন বলবো? আমাদের চোখে যে লেন্সটি রয়েছে আমরা তো খুব স্বচ্ছভাবে এটি দেখি, কিন্তু এটিতে যদি কোনো জটিলতা হয়, চোখটির সামনে লেন্সটি কোনো বিঘ্ন ঘটে, আমরা ঝাপসা দেখি, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো কিছু দেখতে গিয়ে, মোবাইলে স্ক্রল করতে গিয়ে কিংবা টেলিভিশন দেখতে গিয়ে কিংবা কোনো কিছু পড়তে গিয়ে আমরা হঠাৎ করে ঝাপসা দেখছি, ঠিকমতো দেখতে পাচ্ছি না কিংবা প্রচণ্ড মাথা ব্যথা করছে, দীর্ঘ সময় তাকিয়ে থাকার পর চোখ থেকে পানি পড়ছে, এটিও হতে পারে চোখের ছানির অন্যতম বহিঃপ্রকাশ। এবং অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে চোখের ছানিগুলো আসলে কি কারণে হচ্ছে? বয়স 40 ঊর্ধ্ব হলেই কি কেবলমাত্র চোখের ছানি হবে? তাহলে কি প্রত্যেকে আক্রান্তের ঝুঁকিতে? নিশ্চয়ই নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মগত কারণেও কিন্তু কারো চোখের ছানি হতে পারে। একটি শিশু জন্মেছে, জন্মের পরপরই দেখা যায় চোখের ছানি নিয়ে জন্মগ্রহণ করেছে, তবে সেই শিশুটি আসলে চোখের ছানি হয়েছে কিনা আপনি অভিভাবক হিসেবে কি করে বুঝবেন? আপনার চোখের ছানি রোধে কিংবা সন্তানটির চোখের ছানি রোধে অবশ্যই তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এটি যেমন একজন অভিভাবক হিসেবে আপনার সচেতনতা দৃষ্টিতে দেখা জরুরি, তেমনি অন্যভাবে আপনার চোখে যদি কোনোভাবে আপনি আঘাতপ্রাপ্ত হন, কারো দ্বারা নখ দিয়ে খোঁচা লেগেছে কিংবা নিজের নখ দিয়ে আপনি হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হলেন, সেটির কারণে হঠাৎ করে একটু সময় পরে গিয়ে দেখা যায় আপনার চোখে ছানি হয়ে গিয়েছে। অথবা আমাদের শরীর তো অনেক সময় দেখা যায় ইমিউনো কম্প্রোমাইজড, বিভিন্ন ধরনের ডিজিজ ক্যারি করি আমরা, ডায়াবেটিস রোগে আক্রান্ত, হঠাৎ করে চোখে গ্লুকোমা হয়ে গিয়েছে কোনো একটা কারণে, সেক্ষেত্রেও দেখা যায় পরবর্তীতে চোখের ছানিজনিত জটিলতার বহিঃপ্রকাশ। দর্শক, বেশিরভাগ ক্ষেত্রে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা গ্লুকোমায় আক্রান্ত তাদের ক্ষেত্রে চোখের ছানি আক্রান্তের ঝুঁকি তুলনামূলকভাবে স্বাভাবিক মানুষের চাইতে অনেকখানি বেশি থাকে। তবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তি, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যে বিষয়টি আমরা পরিলক্ষিত হয়, দেখা যায় আমরা চোখে ছানি হয়েছে বা চোখে ঠিকমতো দেখতে পাচ্ছি না, চোখে ড্রপ ব্যবহার করছি এবং দীর্ঘদিন ধরে যে ড্রপগুলো ব্যবহার করছি এটির পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু হতে পারে, আদৌ কি ব্যবহার করা জরুরি? এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। কখন চোখের ছানি নিয়ে আমরা অপারেশন করব, কখন চোখের ছানির ক্ষেত্রে মেডিসিনই একমাত্র ভরসা। দর্শকের প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান, গ্লুকোমা ও ফ্যাকো বিশেষজ্ঞ, ব্যবস্থাপনা পরিচালক, ভীষণ আই হসপিটাল, ঢাকা। স্যার, বিরতির পর স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ তোমাকে। স্যার, বিরতির আগে আমি কথা বলছিলাম যে চোখের ছানি নিয়ে আজ আমরা কথা বলবো এবং চোখের ছানি সম্পর্কিত নানা তথ্য, কিন্তু আপনার কাছে একটু সুস্পষ্টভাবে জানতে চাই যে আসলে ছানি বলতে আমরা কি বুঝি এবং কি কারণে একজন ব্যক্তির ছানি হয়ে থাকে। সুন্দর প্রশ্ন। আসলে আমাদের সারা বিশ্ব সম্পর্কে আমরা যতটা জানতে আগ্রহী, শরীর সম্পর্কে আমরা খুব কমই জানি। খুব বেসিক জিনিসগুলো আসলে আমাদের পাঠ্যপুস্তকেও থাকা দরকার, যাতে করে আমরা মোটামুটি বললে এবং শুনলে যেন বুঝতে পারি। তো খুব সরলভাবে বললে আমাদের চোখটা তো ক্যামেরার মতো, ছবি তোলে। তো ক্যামেরাতে যেমন লেন্স থাকে, তো চোখের ভিতরে একটা লেন্স আছে, ন্যাচারাল লেন্স। এই ন্যাচারাল লেন্সটা যখন তার স্বচ্ছতা হারিয়ে ফেলে তখন আমরা বাংলায় তাকে ছানি বলি, ইংরেজিতে বলি আমরা ক্যাটারাক্ট। তো এখন এই স্বচ্ছতা হারিয়ে ফেলার ব্যাপারটা সাধারণত বয়সজনিত, বয়সের কারণে হয়। আর ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হলো কারো জন্মগত ভাবে আসতে পারে বিভিন্ন রোগের কারণে, যদি মায়ের জ্বর টর থাকে ওগুলো থেকে হতে পারে, আঘাতের কারণে ছানি হতে পারে, এমনকি কোনো ওষুধের
প্রয়োজনীয় ব্যবহার, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছানি হতে পারে। আচ্ছা, যেমন স্টেরয়েড জাতীয় জিনিস, যাদের অ্যাজমা আছে তারা ইনহেলার নেয়, দীর্ঘদিন ইনহেলার নেওয়ার পরে অনেকে ছানি হতে পারে। আচ্ছা, তারপরে যাদের কিডনি রিপ্লেসমেন্ট হয়েছে বা অন্য ডিজিজের কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয়, তাদেরও ছানি হতে পারে, মানে ওই চোখের লেন্সটার স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। এই হলো মোটামুটি ছানির পরিচয়। স্যার এই যে এত ব্যক্তি ছানি রোগে আক্রান্ত হচ্ছে, একটু জানবো যে আসলে ছানি রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে সার্জারি কি একমাত্র ভরসা, নাকি ওষুধের মাধ্যমে এটাকে রিকভারি করা সম্ভব? হ্যাঁ, এইটা আমাদের মানে সারা জীবনের স্বপ্ন বা মানব জাতির স্বপ্ন, যত কম অপারেশন করা যায়, শরীরে যত অস্ত্রোপচার কম করা যায়। এটা সত্য যে আসলে অনেক মানে মেডিসিনে অনেক গবেষণা হয়েছে, এমনকি মাঝে মাঝে অনলাইনে কিছু কিছু বিজ্ঞাপনও পাবেন যে এই ড্রপ দিলে চোখের এই ভালো হয়ে যায়। সায়েন্টিফিক্যালি নট প্রুভড। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনো ওষুধ বের করা যায় কিনা যা দিয়ে ছানি দূর করা যায়। আসলে কি বেশিরভাগ ছানি হচ্ছে বার্ধক্যজনিত। আচ্ছা, তো বার্ধক্য যেমন আসলে আমরা মানে মৃত্যুকে আমরা প্রতিহত করতে পারি না, কিন্তু জীবনকে প্রলম্বিত করতে পারি। একদমই। তো এই জীবনকে প্রলম্বিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি যত বৃদ্ধি পাবে তত ছানির মানে আগমন তত দেরিতে হবে। এমনকি এমন হতে পারে মৃত্যু পর্যন্ত ছানি হলো না, কারো কারো এরকম ভাগ্য হয় যে মারা গেছেন মানে অনেক বয়সে কিন্তু ছানি তেমন হয়নি। কিন্তু এটা একটা টোটাল মানে জৈবনিক প্রক্রিয়া, তো এটাকে এখনো পর্যন্ত খুব প্রতিরোধ করার মতো ওষুধ বের হয়নি। তবে যাদের 40-এর পরে বয়স বা 50+, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা মেডিসিন প্র্যাকটিস করি বা মানে অন্যান্য বিষয়ের ডাক্তাররা কোনো না কোনোভাবে একটা ভিটামিন বা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ আমরা খাওয়ার কথা বলি। তো এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট চোখের ড্রপও আছে, সেগুলোকেও আমরা দিতে পারি, কিন্তু আসলে খুব প্রমাণ করা যায় না ইন্ডিভিজুয়ালি যে ওনাকে দিলে ছানিটা ভালো হয়ে যাবে, এরকম না। তবে যাদের ছানি হয়নি তারা যদি অ্যান্টিঅক্সিডেন্ট ওষুধ ব্যবহার করেন, খান, এবং ওই যে হেলদি লাইফ, তারপরে তাজা শাকসবজি খাওয়া, এই ধরনের মানে যে হেলদি ফুড এর মধ্যে যদি থাকে, হেলদি লাইফ লিড করে, তাহলে হয়তো ছানির আগমনকে আমরা একটু প্রলম্বিত করতে পারি। আচ্ছা আচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত ছানি হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ অপারেশনই একমাত্র মানে একদমই। যাদের হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এই যে অযাচিত বিভিন্ন ধরনের ড্রপগুলো ব্যবহার করছি, সেগুলো ব্যাপারে একটু সচেতন হওয়াটা জরুরি। হ্যাঁ, অনেকেই মানে বিভিন্নভাবে আশায় যেমন অনেকে মানে এই ওষুধ ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে, বা বিভিন্ন প্রচারণার শিকার হয়। প্রচারণার বলতে প্রতারণা বলবো না, কিন্তু প্রচারণার শিকার। প্রচারণা সবটা কাজে লাগে না আসলে। তো এই জন্য আলটিমেটলি ছানি হয়ে গেলে ছানির মানে অপারেশনের চিকিৎসা এখন এখানে গিয়ে অনেক আলোচনার জায়গা আছে, কোন পদ্ধতিতে অপারেশন হবে, অপারেশন করে এগুলো পরবর্তীতে। কিন্তু একটু জানতে চাই, জন্মগতভাবে তো আপনি বলছিলেন যে একটি শিশু চোখে ছানি নিয়ে জন্মাতে পারে, সেক্ষেত্রে কি গর্ভাবস্থায় মা থেকে সচেতন হওয়া জরুরি, নাকি কি কারণে জন্মগতভাবে জন্মাচ্ছে? গুড। জন্মগত ছানির অনেকগুলোই আসলে বিষয় আমাদের হাতের কন্ট্রোলে না। যেমন বিশেষ করে কমন যেটা আসে সেটা হচ্ছে রুবেলা ভাইরাসের আক্রমণ। যে কোনো ভাইরাসের সংক্রমণ তো আগে থেকে প্রতিরোধ করবার মতো খুব একটা মানে ব্যবস্থা এখনো আসেনি। যখন মহামারী হয় তখন কিছু ব্যবস্থা, কিন্তু রুবেলা কখনো আমাদের এখানে মহামারী আকারে আসে না, মানে স্পোরাডিক, হঠাৎ করে কারোর হলো, তাই তার পূর্ব লক্ষণ হিসেবে হয়তো একটা জ্বর হয়েছিল, জ্বর হয়ে ভালো হয়ে গেছে, আমরা নর্মাল ভাইরাল ফিভার হিসেবে ধরে নিয়েছি। হয়তো ওই মায়ের শরীরে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, জ্বর আসছে গেছে, কিন্তু ওই ভ্রূণের উপরে গিয়ে সে একটা ইফেক্ট ফেলে। তাতে দেখা যাচ্ছে যে শুধু চোখের ছানি হয় না, রুবেলা আক্রমণের কারণে যাদের ছানি হয় সেই সব বাচ্চাদের অনেকেরই ওই যে ফ্যালোস্টেট্রালজি বলি, অর্থাৎ হার্টেরও তাদের মানে গঠনগত ত্রুটি দেখা যায়। এই জন্য জন্মগত ছানি নিয়ে যদি একটা বেবি আসে, প্রথম দিনই বোঝা যায় তাকে দেখে, বা 15-20 দিনের মধ্যেই বোঝা যায়, মানে বাচ্চাটির হার্টের সমস্যাও থাকতে পারে। হার্টের সমস্যা থাকতে পারে, এই সবটাই তখন আমাদের এক্সপ্লোর করাটা জরুরি। স্যার, চোখের জন্মগতভাবে যদি ছানি নিয়ে জন্মায়, সেক্ষেত্রে পরবর্তীতে বাচ্চাটাকে অপারেশন করতে হবে, নাকি বাচ্চাটি পরবর্তীতে কোনো চোখের দৃষ্টিশক্তি যদি এখানে একদম মানে স্ট্রিক্ট রুল হচ্ছে যে ছানি হচ্ছে ওই যে দেখা মাত্র গলি নির্দেশ, মানে ছানি দেখা মাত্রই তাকে সরাই ফেলতে হবে। কারণটা হচ্ছে যে আমাদের যেমন জন্ম হওয়ার পর থেকে একটা বাচ্চা বড় হতে হতে শিখে, তা আমরা শেখাটা বুঝি, কথা বলা শিখলো, হাঁটতে শিখলো, দেখা যে শেখে এটা কিন্তু আমরা আর মেজার করতে পারি না, মানে করতে পারি না। দেখাটাও শেখে, শোনাটা শিখে। আচ্ছা, তো এখন এই যে নিউরোলজিক্যাল যে লার্নিং, মানে ওই যে ডাটা গ্যাদারিং, ওর যে মেশিন লার্নিং এর মতো ব্রেন যে লার্ন করতে থাকে এনভায়রনমেন্ট থেকে দেখে দেখে, ওকে যখনই বাধাটা দেওয়া হয় ওই লার্নিংটা স্টপ হয়ে যায়, স্লো হয়ে যায়। আচ্ছা, তো যেমন ওই যে অটিস্টিক বেবি অনেক কিছু বুঝে না, তা একটু বড় হওয়ার পরেও যদি তাকে দেখার ব্যবস্থা করে দেওয়া হয়, ওই যে প্রথমেই যে দেখার যে শেখাটা যে ঘাটতি পড়ে যায়, ওটা ঘাটতি সারা জীবন থাকে। আচ্ছা আচ্ছা। এই জন্যে
খুব দ্রুত দেখতে শেখে, মানে 2 বছর বয়সের ভিতরে অনেক কিছু, যে লাইট টাইট অ্যাডজাস্ট করা সবকিছু চোখটাকে অ্যাডজাস্টেবল হয়। এরপর 2 বছর থেকে 6 বছর বয়সের মধ্যে দেখার শেখাটা মোটামুটি 80% কভার করে ফেলে। এরপরে হলো 6 থেকে 8 বছরের মধ্যে যদি কাউকে মানে ফাইনাল টাচ না দেওয়া হয়, ওর দুর্বলতাটা সারা জীবন থেকে যায়। আচ্ছা, তো এই কারণে যাদের ছানি না, শুধু যাদের চশমা জনিত ঘাটতি আছে, মানে ছানি নাই কিছু নাই কিন্তু রিফ্র্যাক্টিভ এরর আছে, ভালো ইমেজ দেখে না, তাকেও যদি আমরা 6 থেকে 8 বছর, তারা কিন্তু বোঝা যায় না যে বাচ্চা তো দেখে চলে ফেরে খায় দেয়, স্কুলে গেলে না বোঝা যায় যে সে ভালো দেখতেছে না। তখন আমরা যদি তখনই কারেকশন না করি এবং নার্সিং না করি, তাহলে সারা জীবনের দৃষ্টি ভোতা দৃষ্টি বা অলস দৃষ্টি হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা। আর যার জন্ম থেকে ছানি, ও প্রায় ব্লাইন্ডই হয়ে যায় যদি আমরা ওই 2 বছর বয়সের মধ্যে তাকে অপারেশনটা না করে দিই। এখন হলো কি, অনেকে বাপ মা সচেতন না, বুঝতে পারে না, বা অনেকগুলো সব ছানি তো একই রকম হয় না, কোনোটা তো আর একটু পরে ডেভেলপ করে, জন্মের সময় বোঝা যায় না, 1 বছর বয়স বোঝা যায় না, তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে ছানিটা বাড়ছে, ওটা একটু টাইপটা ডিফারেন্ট, মানে স্ট্রাকচারাল টাইপ। তো যখন এরকমটা ঘটে তখন তাদের প্রথম চিকিৎসা হচ্ছে যে সে মানে তাকে অপারেশন করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এখন ওইখানে একটা কোশ্চেন থাকে যে বাচ্চার অপারেশন করার পরে কি তার চিকিৎসা শেষ? না, আমি বলি বাচ্চার বাবা মাকে যে আসলে এই চিকিৎসাটা আমরা শুরু করলাম, আচ্ছা আচ্ছা, এর ধারাবাহিকভাবে তার দীর্ঘদিন নার্সিং লাগবে। তার নার্সিংটা হচ্ছে এরকম, ওর দেখাটা তো আমাদের চেক করতে হবে দেখতে পাচ্ছে কিনা। 3 বছরের বাচ্চাকে বুঝবেন কেমন, তো বোঝা যাবে না, তো আমাদেরকে নানানভাবে বুঝতে হবে। প্যারালাল ছানি, জন্মগত ছানির পাশাপাশি তার চোখের গ্লোকোমা চলে আসতে পারে, প্রেশার বাড়তে পারে, আরো অন্যান্য জটিলতা থাকতে পারে। জন্মগত ত্রুটি নিয়েই তো আসছে, আরো কয়টা ত্রুটি বের হবে কে জানে। যার কারণে আমাদের রেগুলার চেক করতে হবে। আর যদি 2 বছর বয়সের হয়ে যায়, আমরা তার চোখের ভিতরে তখন আবার দ্বিতীয়বার অপারেশন করে লেন্স লাগিয়ে দেবো, যেন আরো ভালো দেখতে পায়। এর আগ পর্যন্ত মোটা চশমা দিয়ে দিয়ে ওকে প্র্যাকটিস করাতে হয়। আচ্ছা আচ্ছা। এটা একটা লম্বা প্রক্রিয়া, এই জন্য এখানে সার্জন একজনের কাজ না, আসলে একজন ক্যাটারাক্ট সার্জন দরকার হবে, যিনি বাচ্চাদের চোখের অপারেশনে দক্ষ, তারপরে তার চোখের পাওয়ারগুলোকে ঠিক করে দেওয়া। এই জন্য একটা অপটোমেট্রিস্টের সাপোর্ট দরকার, বা পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট, তিনি সাপোর্টটা দিতে পারেন। হ্যাঁ, এরকম তার ভীষণ থেরাপি দরকার হবে, থেরাপিস্টের দরকার হবে। এরকম করে যখন একটা কম্বাইন্ড এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে সে বড় হতে থাকবে, বছরে হয়তো 2-3 বার তাকে একটা সিটিং দিতে হবে, তাহলে একটা সময় দেখা যায় ও যখন স্কুল গোয়িং হয়ে যাচ্ছে, আশা করি অন্য সব বাচ্চাদের মতোই সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তার মানে এটা পুরোটা একটা টিম ওয়ার্ক এবং একটি নিয়মিত প্রক্রিয়া, নিয়মিতভাবে ফলো আপ করাটা খুব জরুরি, আস্থা রাখাটা জরুরি। স্যার, যেহেতু আমরা ছানি নিয়ে কথা বলছি, এবং ছানি আসলে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে খুব সাধারণ একটি জটিলতা, রেয়ার খুব জন্মগতভাবে জন্মাচ্ছে, যাদের ত্রুটি রয়েছে। আমরা একটু বয়োজ্যেষ্ঠদের দিকেই চলে যাই, যে এই যে অপারেশনের কথা বলছিলাম আমরা, অপারেশন তো বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, মানে কি কি ধরনের পদ্ধতির মাধ্যমে আপনারা অপারেশন করে থাকেন? একদম যদি বলি, একদম জনমানুষের কাতার থেকে একদম টপ লেভেল পর্যন্ত এখানে বিভিন্ন বাজেটের বিভিন্ন রকম অপারেশন আছে। সেটা বাজেটের দিকে পরে যায়, এটা অর্থনৈতিক বিষয়, কিন্তু টেকনিক্যালি যে জিনিসটা আসে সেটা হচ্ছে কমন বেশি সংখ্যক সার্জারি হয় হলো ওই যে আমাদের দেশে ক্যাম্প করে গরিব মানুষের অপারেশন করার যেসব ব্যবস্থা আছে, সেখানে একটা ম্যানুয়াল সার্জারি বলে, এটার অফিসিয়াল নাম হচ্ছে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। নামটা স্মল দেওয়া হয়েছে আসলে একটু সাহস দেওয়ার জন্য, কিন্তু ইনসিশনটা বেশ বড়, মানে কাটার একটু বড়। আরও সাহস দেওয়ার জন্য বলা হয় যে এটা সেলাইবিহীন অপারেশন, মানে মানুষ এগুলো শুনলে একটু কমফোর্ট ফিল করে বা সাহস পায়। এটা টেকনিক্যালি খুব ভালো, কিন্তু তার লিমিটেশন আছে অনেকগুলো, কিন্তু এইটাই বেশি করা হয় আমাদের থার্ড ওয়ার্ল্ডের বা গরিব দেশের গরিব মানুষদের জন্য। এখানে অপারেশন করে লেন্স লাগিয়ে দেওয়া হয়, রোগী দেখে, ভালোই দেখে, কিন্তু কিছু কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়, রিস্কের পরিমাণ বেশি, যেহেতু অনেক বড় কাটতে হয়, ঘাস শুকাতে দেরি হয়। তাছাড়া এই কাটার কারণে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয়, যেমন আপনি ঘরের একটা আয়না যদি লাগান, আপনি দেখবেন ও 4 কোণায় 4টা স্ক্রু যদি একটু কম বেশি টাইট হয়, চেহারা কিন্তু আঁকা বাঁকা হয়ে যায়। আমরা ক্যামেরা একটা ছবি তুলতে গেলে মোবাইল দিয়ে ফটফট করে তুলি, আসলে কিন্তু কোয়ালিটি ছবি তুলতে গেলে দেখবেন যে ক্যামেরাম্যান অনেক আশপাশ করে ম্যানেজ করে এটাকে ঠিক ফোকাসে আনে। চোখের ওই ফোকাসিং এর যে ব্যাপারটা, ওইখানে ম্যানুয়াল সার্জারি করলে একটা বিরূপ প্রভাব পড়ে, এই জন্য কিছু লিমিটেশন থাকে বা লো কোয়ালিটির ভিশন হয়, বাট লাইফ চলে যায় আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যদি হাইটেক সার্জারি বলি, তাহলে সেটা হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশন। এই যে ফ্যাকো ইমালসিফিকেশন, এটা তো অত্যাধুনিক চিকিৎসা একটি, এবং আমাদের দেশের বিভিন্ন জায়গাগুলোতে এগুলো অ্যাভেলেবল নয়। কোথায় হচ্ছে এবং এটি কেন অত্যাধুনিক, কি প্রক্রিয়া আপনারা করে থাকেন, বিস্তারিত জানবো। তবে সময় আছে একটু ছোট্ট বিরতি নিয়ে আমরা আলোচনা করবো, তবে একটু ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সের স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেইট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান, যিনি গ্লুকোমা ও ফ্যাকো সার্জন, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন আই হসপিটাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে কি কি ধরনের অত্যাধুনিক অপারেশন পদ্ধতি রয়েছে যেটির মাধ্যমে চোখে ছানির অপারেশন করা হয়। আপনি ফ্যাকো সার্জারির কথা বলছিলেন, এটি সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, আসলে ওই ফ্যাকো সার্জারি আসলে আমরা ওই সাধারণ মানুষের মধ্যে ভাষায় যেটা চলে যে মেশিন দিয়ে অপারেশন, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো যেমন সুবিধা অসুবিধা অনেক। অসুবিধার দিকটা হলো এক্সপেন্স, আচ্ছা, এটা হলো। আর এক্সপেন্স আর সুবিধার দিকটা হচ্ছে এই, যারা এমনি জেনারেল সার্জারি সম্পর্কে কিছু ধারণা আছে, যেমন পিত্তথলি অপারেশন যেটা হয়, গল ব্লাডার অপারেশন বড় করে কেটে আগে অপারেশন করা হতো। এটা যখন ল্যাপারোস্কোপিক পদ্ধতি আছে, ছোট ছোট 4টা ছিদ্র করে অপারেশন করলো, এর ফলে পেশেন্টকে হলো খুব দ্রুত রিকভারি হয়ে যায়, নর্মাল লাইফে চলে আসতে পারে এবং তার ইনফেকশন এগুলো কমে যায় বা চান্স কমে যায়, ব্যথা কম থাকে। তো ফ্যাকো সার্জারির ক্ষেত্রে ব্যাপারটা এরকম, মানে আমরা এখানে মিলিমিটার নিয়ে যুদ্ধ করি। যে প্রথম শুরু হয়েছিল 3.2 মিলিমিটার ইনসিশন দিয়ে, মানে ছিদ্র দিয়ে, সেটা কমতে কমতে এখন আমরা কমনলি 2.4 করি, 2.2 দিয়েও করা যায়। আচ্ছা, হ্যাঁ, তাই 2.2 মিলিমিটার, চিন্তা করো কত মিলিমিটারের মধ্যে আমরা লড়াই করতে থাকি টেকনোলজি ডেভেলপ করতে করতে। তো ফ্যাকো সার্জারিতে যেটা হলো, এরকম ছোট্ট একটা ছিদ্র করা হয় ইনজেকশনের মতো, ওই ছিদ্র দিয়ে ইনজেকশনের নলের মতো চোখের ভিতরে, মানে ওই ফ্যাকোটা প্রোব থাকে কলমের নিবের মতো, ওটা ভিতরে ঢুকে আমরা ওই ছানিটা একটু শক্ত, তো এটাকে গলিয়ে চুষে বের করে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, এই যে বের করে নিয়ে আসলো, এরপরে ওই লেন্সও এরকম হতে হবে যে লেন্সটাকে ফোল্ড করে রোল করে ওই আমরা ওর ভিতরে ঢুকে দেবো, ভিতরে গিয়ে এটা খুলে বড় হয়ে সেট হয়ে যাবে। ফলে এখন মানে নাওয়েডেজ আমি বলবো বেশ কিছু বছর ধরেই আমরা ছানি অপারেশন ইউজুয়ালি কোনো ইনজেকশন দিয়ে অবশ করার দরকার হয় না, আচ্ছা, অপারেশন করে ব্যান্ডেজ করার দরকার হয় না। আমরা শুধুমাত্র অবশ করার ওষুধটা দিয়ে দিই, দিলে এই ড্রপ দিলেই অবশ হয়ে যায়। রোগী একটু মেন্টালি ফ্রি থাকলে কোনো কিছু সাপোর্ট লাগে না। তারপরে অনেকে তো একটু ভয় পায়, সেজন্য আমরা যেটা করি, একজন অ্যানাস্থেটিস্টকে সাথে রাখি, উনি একটু রোগীকে অ্যাসিউরেন্স দেওয়া বা একটু সিডেটিভ কিছু ওষুধ মুখে খেতে দিল বা এরকম, যাতে একটু তার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা এটা চেক আপ করে তাকে অ্যাসিউরেন্স দেওয়া। তাছাড়া আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিছুই লাগে না, তা এবং ওই চোখ খোলা অবস্থায় বাড়ি চলে যেতে হবে। আচ্ছা, এখন এই পর্যন্ত টেকনোলজি আসছে, এরপরও টেকনোলজি আসছে, যেমন আমার লেজার, অনেকে বলে যে লেজার দিয়ে অপারেশন করবে। হ্যাঁ, লেজার এখনো ফ্যাকোর বিকল্প হয়নি, তবে লেজার করে ওই টোটাল ক্যাটারেক্ট সার্জারির ফ্যাকো যে অংশটা, তার আগে তো আরো কিছু কাজ আছে, সেই কাজগুলোকে একটু টেকনোলজি দিয়ে মানে রিপ্লেস করা বা একটু, কিন্তু পুরাপুরি ফ্যাকো মুক্ত এখনো হয়নি। লেজারটা হলো ফ্যাকো সার্জারির একটা অ্যাডজাংটিভ, আচ্ছা, এবং সবগুলো কেসে করা যায় না। তো শৌখিন এখন যেহেতু নতুন আসছে, এখনো হয়তো আরো 5-7 বছর লেগে যাবে এটাকে টোটাল মানে ফ্যাকো সার্জারি টেকনোলজি টোটাল রিপ্লেস করে টোটাল লেজার দিয়ে চলে আসবে, এরকমটা এখনো পুরাপুরি হয়নি, তবে ভবিষ্যতে চলে আসবে আশা করা যায়। তো এখনো পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড সার্জারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, গোল্ড স্ট্যান্ডার্ড সার্জারি হচ্ছে ফ্যাকো এমালসিফিকেশন, ফ্যাকো সার্জারি। আচ্ছা আচ্ছা, আর এখানে যেটা টেকনোলজি ক্রমশ উন্নত হচ্ছে, কি মেশিনের কোয়ালিটিগুলো ইমপ্রুভ করছে, সার্জনদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। বা সার্জারি করা তো মানে একটা প্রোডাক্ট তৈরি করে না, একটা চোখে আনুষঙ্গিক আরো রোগ থাকতে পারে, এর সঙ্গে আরো হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনা ঘটতে পারে, সেই ঘটনাগুলো যাতে সেভ করা যায়, রিপেয়ার করা যায় বা রিকভারি করে চলে আসবে, তার জন্য আরো যত টেকনোলজি আছে, অনেক টেকনোলজি এক জায়গায় করা একটু এক্সপেন্সিভ। তো এই জন্য যেটা বলছেন কোথায় কোথায় হয়, এখন আল্লাহর রহমতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে ফ্যাকো সার্জারি হয়। বাহ, কিন্তু স্যার একটা প্রশ্ন থাকে যে বেসরকারি জায়গায় সব জায়গায় হয়তো হয় না, কিন্তু বেসরকারি উদ্যোগে প্রত্যেকটা জেলা শহরে ফ্যাকো সার্জারির সুবিধা আছে। কিন্তু ওই যে বললাম আনুষঙ্গিক আরো যে সব সেফটি লেভেল, যেগুলো আমরা টপ লেভেল সেফটি বলতে পারি, যে মানে যে কোনো লেভেলে হলেও যাতে ম্যানেজ করা যায়, সেই লেভেলটা হতে গেলে দুটো জিনিস লাগে, এক টেকনোলজি লাগে, সার্জনের দক্ষতা লাগে, এবং চয়েস একটা ব্যাপার যে কে কত চ্যালেঞ্জিং কেস নিতে পারে। আমরা অনেক সময় করি কি, মানে চ্যালেঞ্জিং কেস হলে জেলা শহর থেকে একজন সার্জন হয়তো বললো যে না, আপনার কেসটা এখানে করা যাবে না, ঝামেলা হলে সামলাতে পারবো না, আপনি ঢাকায় যান। তো তখন আমাদের মতো বা আমাদের কাছাকাছি যারা তাদের কাছে আসে, সেগুলোর ক্ষেত্রে বলবো যে কিছু রেয়ার, সেগুলো মানে জায়গায় সারা দেশে নাই। আচ্ছা, আবার অনেকের প্রবণতা ঢাকা শহরেই থাকে,
কিন্তু রুগীরও প্রেফারেন্স, আমাদের আবার কিছু হলে বিদেশ যাওয়ার একটা ব্যাপার থাকে তো, এক tendency, মানে বিদেশ থেকে ডাক্তার না আসলে বা বিদেশে গিয়ে চিকিৎসা নিলে মনে হয় যে ঠিক সম্পূর্ণতা হলো না, এরকম আমাদের এটা সম্পূর্ণ top to ব্যক্তিগত bottom- choice, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু টপ টু বটম কালচারাল ইয়েতে আমাদের এটা ঢুকে গেছে, যার ফলে মানুষ যখন এরকম প্রেফারেন্স দেয় এখানে হবে তো, আপনার এখানে কি এসব হয়, আপনি কি পারবেন শিওর, তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে তাহলে কি করবেন, তাহলে সিঙ্গাপুরে যান। এই তো আসে সিঙ্গাপুরে গিয়ে মানে যে আহামরি কিছু করতে হবে এরকম না, এখন চোখের চিকিৎসা এবং হার্টের চিকিৎসা এই দুইটার ক্ষেত্রে বলবো, এবং কিডনিও বলবো যে বাংলাদেশ এখন বিশ্বমানের প্রত্যেকটা পর্যায়ে level এ পৌঁছে গেছে। পৌঁছে গেছে, এখানে আর নতুন কিছু করবার মতো কিছু বাকি স্যার নেই। এখানে একটা প্রশ্ন আমি করব যে এই যে চোখের ছানি অপারেশন গুলো করছে অত্যাধুনিক মেশিন দিয়ে করছে দক্ষ চিকিৎসকের কাছে, কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে একবার ছানি হলে কি বারবার অপারেশন করতে হয় বা বারবার না, ছানি আর হতে বার পারে? হয় না। ছানি তো মনে করেন একটা অর্গান, ওটা আমরা ফেলে দিলাম, ওটা আর গ্রো করবে না, কিন্তু চোখের তো আরো 10টা রোগ থাকতে পারে। যেমন ছানিটা আমরা চোখের ভিতরে যে বসাবো, কোথায় বসাই, ওই আগের যে ছানি মানে ছানি যেখানে ছিল ওইটা করি কি আমরা ক্যাপসুল, আঙ্গুরের খোসার মতো একটা ক্যাপসুল থাকে, তা আঙ্গুরের খোসা কত পাতলা, এটা হলো মানে 10 মাইক্রন থেকে 4 মাইক্রন 1 মিলিমিটারের 1/1000 ভাগের 1 মাইক্রন, ওইরকম একটা ছোট থলির মতো, ওর ভিতর থেকে আমরা ভিতর থেকে ছানিটাকে বের করে এনে লেন্সটাকে ভিতরে বসাই দিই। এটা তো বায়োলজিক্যাল প্রোডাক্ট, এটা ইউজুয়ালি স্বচ্ছ থাকে, কিন্তু এটাও সময়ের ব্যবধানে অনেক সময় ঘোলা হয়ে যেতে পারে, অস্বচ্ছ হয়ে যদি যায় সেটার জন্য ভেরি সিম্পল লেজার দিয়ে ওটাকে আমরা পরিষ্কার করে দিই। আচ্ছা আচ্ছা। এটা আমাদের সব মানে বড় চোখের হাসপাতালেই এগুলো অ্যাভেলেবেল, এমনকি কোন কোন জেলা শহরেও অ্যাভেলেবেল। স্যার এই যে লেন্সটা আমরা ঢুকিয়ে দিচ্ছি, লেন্সে নিশ্চয়ই কোনো কোয়ালিটি রয়েছে, কার ক্ষেত্রে Right, কোনটা right. কার্যকর এটা সম্পর্কে একটু জানবো। এইটা হলো মানে এই লেন্সের যদি কোয়ালিটি আলোচনা করি এটা বিশদ একটা মানে 3টা এপিসোড লাগবে, একদম তবে ছোট্ট একদম লেখে পরিসরে যদি আলোচনায় বলি আসতে চাই। মানে একদম জনগণের বুঝবার উপযোগী করে, সেটা হচ্ছে যে কমন যে লেন্সগুলো লাগানো হয় এর মধ্যে এটা হচ্ছে একটা ফোকাস থাকে, মানে আমি ধরেন দূরের জন্য আমরা দেখতে চাই বেশি, আমি এখানে খালি চোখে দূরে চাঁদতারা সব দেখলাম, কিন্তু পড়তে গেলে একটা চশমা লাগবে, যেমনটা আমাদের এরকম এজে গিয়ে যে রিডিং চশমাটা লাগে, হ্যাঁ। ঠিক এই জায়গায় যেহেতু এরকম এজে গিয়ে অপারেশন হচ্ছে 60 বছর 70 বছরে, সেটা চশমা এমনিতেও লাগতো আগে, দূরে ঠিক করে দিয়ে কাছের জন্য রিডিং দিলাম, এটাই কমন প্র্যাকটিস, বাজেটের মধ্যে সবার হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে যদি এরকম চাই যে না আমি দূরেও দেখবো কাছেও দেখবো, ঠিক আমার যখন 23 বছর বয়স ছিল সেই সময়টার মতো, মানে ওই বয়সটা মানুষ ফিল করে জীবনের সবচাইতে মানে আনন্দ ঘন মানে সময়টা, স্মৃতির জায়গায় যেখানে থাকে যে আমি নিশ্চয়ই। 23 বছর, তাহলে কি করতে হবে, ওই চোখের ভিতরে এমন লেন্স লাগাতে হবে যেটাতে দূরের এবং কাছের সবটা পাওয়ার থাকে। এটা শুধু ছানির ক্ষেত্রে না, এমনকি যাদের অনেক মোটা পাওয়ারের চশমা লাগে তাদের ক্ষেত্রেও আমরা এই প্রযুক্তি প্রয়োগ করি। যেমন একটা মেয়ে আমার কাছে আসছে, আমাদের একজন বড় আপা, ডাক্তার বড় আপার মেয়ে, তার হলো 2 চোখে -16 পাওয়ারের চশমা, -16 পাওয়ারের আচ্ছা, চশমা, আচ্ছা। এবং শুধু -16 তো আমি একটা সিঙ্গেল ডিজিট বললাম, আসলে এটা হলো স্ফেরিক্যাল পাওয়ার, এর সঙ্গে সিলিন্ডার পাওয়ার আছে, মানে অ্যাক্সিস আছে, অ্যাক্সিস হলো -3, তাহলে এই 2টা কম্পোনেন্ট হলো। তো ওর যখন আমি ও আসছে ল্যাসিক করার জন্য আসলে, আমি ল্যাসিক করি, তো ওকে এত পাওয়ারে ল্যাসিক হবে না, আচ্ছা। তাহলে ল্যাসিক হবে না, অল্টারনেটিভ হিসেবে ওকে আইসিএল ইমপ্ল্যান্ট করা যায়, চোখের ভিতরে একটা এক্সট্রা লেন্স লাগাই দিলে এটা কভার করা যায়। কিন্তু মাপযোগ দিয়ে দেখলাম ও আইসিএল লাগানোর জন্য চোখের ভিতরে যে স্পেস দরকার ন্যাচারালি তার ওই স্পেসটা নাই, ওটা দিলে আর ঘষা মাজা লেগে আরো ক্ষতি হবে। তাহলে কি করতে হবে, ওর ওই ন্যাচারাল যে নির্দোষ লেন্সটা, ন্যাচারাল লেন্স যেটা চোখে আল্লাহ পাক দিচ্ছেন, ওটাকে আমাদের এই নির্দোষ লেন্সটাকে আমাদের বিদায় করে ওইখানে একটা কৃত্রিম লেন্স লাগাবো, যেই লেন্সের ভিতরে দূরের পাওয়ার, কাছের পাওয়ার এবং ওই যে অ্যাস্টিগম্যাটিজম যেটা ওই যে সিলিন্ডার পাওয়ার মাইনাস অ্যাক্সিস থাকে একটা, এই সবটাই থাকবে। এবং তার মানে সেটা কার ক্ষেত্রে কোনটা কার্যকর, Right. কিভাবে ব্যবহার করতে হবে এটা সেটা হচ্ছে শুধু একদম সিদ্ধান্ত highest আপনারাই নিয়ে technology থাকেন। এখন পর্যন্ত world-এ। স্যার, আমরা আমাদের এখান থেকে একদম শেষ প্রান্তে আছে, শুধু স্যার ছোট্ট করে আপনার মুখে শুনতে চাই যে চোখের ছানি যাদের হয়েছে কিংবা যারা আক্রান্তের ঝুঁকিতে, এটি প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? স্বাস্থ্যকর জীবন আর নিয়মিত মানে চোখ পরীক্ষা করা, কারণ চোখের ছানি একমাত্র রোগ না, চোখের দৃষ্টি চলে যাওয়ার জন্য যেগুলো রোগ মানে অপ্রতিরোধ্য বা অনিরাময়যোগ্য যেগুলো রোগ, তার মধ্যে একটা হচ্ছে গ্লোকোমা আর একটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই দুটো জিনিস যদি আছে কিনা সেটার জন্য হলো চোখ চেক করতে হবে। অনেকে ফিল করেন যে আমি তো ভালোই দেখতেছি, অসুবিধা নেই, তাই তো। নো, এভরি ইয়ার আফটার 40 এভরি ইয়ার এভরিবডি শুড চেক আপ দ্য আই, বিকজ অফ দ্য গ্লোকোমা হলে রোগী নিজে বুঝে না তার রোগ হচ্ছে, যখন ব্লাইন্ড হয়ে যায় তখন বুঝে। ডায়াবেটিস আমাদের প্রায় 30 থেকে 40% মানুষের ডায়াবেটিস, তাদের চোখের ভিতরে ডায়াবেটিস জনিত রক্তক্ষরণ হয়, প্রথম দিকে বুঝে না, যখন বুঝে তখন অলরেডি গন কেস। তো ওই জায়গা থেকে বাঁচার জন্য রেগুলার চেক আপ করতে হবে। এগুলো তুলনায় ছানি কোনো রোগই না, ছানির চিকিৎসা একদম 1 to 3 ব্যাপার,
বাকি রোগগুলো নিয়ে আমাদের বেশি সচেতন হওয়ার ব্যাপারটা হচ্ছে বাকি রোগগুলো নিয়ে। ছানি আপনি নিজেই বুঝবেন, দেখতে পাচ্ছেন না, নিজেই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার অপারেশন করে দেবেন, লেন্স লাগাই দেবে, দেখতে পাবেন। কিন্তু অন্য যে রোগগুলো আছে সেগুলোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। সেগুলো নিয়ে হয়তো অর্থে আবারও সামনে কোনো প্রোগ্রাম করবেন, সেগুলো নিয়ে আমাদের কোনো চিকিৎসক, আমাদের বিশেষজ্ঞ সেগুলো নিয়ে আলোচনা করবেন। ওগুলোই সচেতনার জন্য ওই রোগগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ছানি নিয়ে ভাবনার কিছু নেই। মানে আমেরিকাতে যে অপারেশন হয়, লন্ডনে যেটা হয় সেটা বাংলাদেশেই হয়। আমেরিকা থেকে আমাদের প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশে এসে অপারেশন করে আমেরিকায় ফিরে যায়। এবং এই বাংলাদেশকে বিশ্বমানের দরবারে যে আমরা উপস্থিত করতে পেরেছি, ওই চিকিৎসা সেবার আওতাভুক্ত করতে পেরেছি, এর জন্য স্যার আপনারা সেই অবস্থানটা তৈরি করে দিয়েছেন। আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের জন্য আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা চোখ নিয়ে একটুখানি সচেতন হয়ে তাহলে সুস্থভাবে এবং সুন্দরভাবে এই পৃথিবীর আলো দেখতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।